বিয়ের ৬ মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্যোজ্জ্বল মুখখানা দেখে আমি অবাক হতে বলে গেলাম, আপা কি করে পারল আমার সংসারটা ভাঙতে? কি দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন কারণ আমি তখনও খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেলল। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম, কেন করলে আমার সাথে এমন? বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দিব না। তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দিব। আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখই দেখবি না। কথাগুলো বলেই বড় আপা চলে গেল, আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকে বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করতো না। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত। কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারত আর ভয় দেখাতো মা বাসায় এলে কিছু যাতে না বলি, বললে আরও মারবে। আমিও তখন ভয়ে আর কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হওয়ার পরেও বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপা জেদের কাছে হার মেনে বাবা মাও আগে আমার বিয়ে ঠিক করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার পড়াশোনা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথেই আমাকে বিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না আর। একদিন তো কিছু না বলে ডিভোর্সে দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞেস করলেও উত্তর পাইনি। তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। মা বাবা আপাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এই বাড়িতে আসতে পারবে না। তাতেই কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর সাইফুল এটা কিভাবে করতে পারলো? ওর কি আমার কথাটা একটু মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এইভাবে ভেঙে ফেললো। একটু কি মায়া হয়নি? নিজের হাতে ধারালো ব্লেডের ছোঁয়া দিতে দিতেই এসবই ভাবছিল মিলাত। হঠাৎই মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতে দেখতে পেলেন মেয়ের নিথর শরীর মেঝেতে পড়ে আছে আর বাম হাতে রক্তের ধারা বইছে। মিনারা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। হারুন সাহেব মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তৎক্ষণাৎই স্ত্রীর আত্মচিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে। মিনারা বেগম পাগলের মতো কাঁদছে আর মেয়ের হাতে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন। ডাক্তার অনুরূপ দ্রুত আসুন, একটা পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পেছনে। মিলাদকে আইসিইউতে নেওয়া হয়েছে। রক্ত ঝরছে অনেক, অবস্থা খুবই খারাপ। 1 ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। হারুন সাহেব নিজের পরিচিত সবার কাছে খোঁজ করেও বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারল না। এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দশা মিনারা বেগমের। বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রেবান। যাওয়ার সময় হাসপাতালের করিডোরে এক মধ্যবয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে গেল সে। মহিলাটি মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? মিনারা বেগম চোখ তুলে চাইল ঠিকই, কিন্তু কান্নার ধমকে কথা বলতে পারছেন না। তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত গলায় পেছন থেকে হারুন সাহেব বলে উঠল, কোথাও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, কি করব আমি এখন? ওনার কথা শুনে মিনারা বেগম কান্নার বেগ আরও বেড়ে গেল। রেবান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? হারুন সাহেব মলিন গলায় বললেন, বি নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমাদের মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। রেবান সান্ত্বনার স্বরে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, আমার বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিতে পারবো। রেবানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনের মধ্যে আশার আলো ফুটে উঠল। অবশেষে রক্তের জোগাড় হয়ে গেল। রক্ত দেওয়া শেষে রেবান যখন চলে যাচ্ছিল তখন মিনারা বেগম ওর হাত ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তোমার শুকরিয়া আদায় কিভাবে করবো আমি জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রেবান ওর নাম্বারটা দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। মিলাত এখন আউট অফ ডেঞ্জার, যদিও জ্ঞান ফেরেনি এখনও, তবুও ডাক্তার অনুরূপ এখনও বাসায় যাননি। সকালে চেক আপটা করে তবেই যাবে। মায়ের মুখ থেকে মিলাদের কথা শুনে আনন্দ হলো চৈতির। এটাই তো চেয়েছিল সে, তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবে ওকে।
এইসব ভেবে পৈশাচিক হাসল চৈতি। এরই মধ্যে কলিং বেল বাজল। বিরক্ত হলো চৈতি। নিশ্চয় সাইফুল এসেছে। এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর। শুধুমাত্র মিলাতের জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা সে করেছে। দরজা খুললে কড়া বাসায় কিছু বলবে তার আগে দেখলো সাইফুলের সাথে আরেকজনকে। ছেলেটাকে দেখে ভালো লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেবান, আমার বন্ধু। একটা কাজে এসেছে চট্টগ্রাম থেকে, এখানে থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো। রুমে এসে চৈতি সাইফুলের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করতে শুরু করলো। সাইফুলও সায় দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি খুশি লাগছে কেন? তোমাকে দেখলেই তোমার খুশি খুশি লাগে, তাই নাকি? চৈতি সাইফুলের গালে ঠোঁট সইয়ে মাথা নাড়ল। যদিও প্রকৃতির খুশির কারণ অবশ্যই এটা নয়। একটু আগে রেবানকে দেখা আর মায়ের কাছে মিলাতের সুইসাইড অ্যাটেম্পটের খবর শোনাই এই খুশির কারণ। তবে বোকা সাইফুল এসব কিছুই বুঝতে পারল না। সে ছলনাময় ছলনায় বোধ হয়ে রইল কেবল। মিলাদকে রুটিন চেক আপ করে বাসায় ফিরেছে অনুরূপ। তবে একটা বিষয় খুব খারাপ লাগছে। জ্ঞান ফেরার পরে মেয়েটা উম্মাদের মতো বলছিল, আমি বাঁচতে চাই না, আমাকে কেন বাঁচিয়েছেন? মেরে ফেলুন ডক্টর আমাকে। অনুরূপ বারবার শান্ত করার চেষ্টা করলেও ফল হলো না। পরবর্তীতে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে মেয়েটা। হাসপাতালে প্রায় দেখে এরকম রোগী যাদের জীবনের প্রতি কোনো মায়া নেই। গত 2 বছরে এসব দেখতে দেখতে গাছ হওয়া হয়ে গেছে। তবে এই মেয়েটার পরিণতি দেখে কেন যেন ভীষণ খারাপ লাগছে। যদিও অনুরূপ জানে না কেন এই মেয়েটার জীবনে এত দুঃখ। দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রেখে প্রথমে রেবানকে ডাকতে এলো চৈতি। রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলল, আসবো? ট্রাউজার পরে টি শার্ট পরতে যাচ্ছিল তখনই চৈতির গলা পেয়ে বলল, 1 মিনিট। চৈতি হাসল। বুঝতে পারলো সেন্স করছে হয়তো। ও কি দেবে? না থাক, খারাপ ভাবতে পারে। প্রথমেই বাজে ইমপ্রেশন তৈরি করা যাবে না। এমন কাণ্ড করবে যে মালটা নিজে এসেই ধরা দিবে। আপন মনেই হাসল চৈতি। রেবান টি শার্টটা গায়ে জড়িয়েই দরজা খুলল। সহসাই বলল, জি ভাবি বলুন। দুপুরের খাবার খেতে আসুন, আপনার বন্ধু অপেক্ষা করছে। আসছি ভাবি। চৈতি মাথা নেড়ে চলে গেল। রেবান রুমে এসে চুলের পানিটা ভালো মতো মুছে নিয়ে ডাইনিং রুমে খেতে চলে গেল। সাইফুল আর চৈতি আগেই বসেছিল। রেবান গিয়ে বসতে সাইফুল বলল, আজকের এইসব রান্না তোর ভাবি করেছে। ওর হাতের রান্না কি যে মজা। রেবান হেসে বলল, তাই নাকি? তাহলে তো ভালোই, তোর কপাল খুলে গেল ভাবির মতো বউ পেয়ে। রেবানের কথা শুনে সাইফুল গর্ববোধ করল। তার মানে মিলাদকে ডিভোর্স দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল না। কোনো অংশেই মিলাদ চৈতির মতো হতে পারবে না। কোন দুঃখে যে মিলাদকে পছন্দ করেছিল সাইফুল সেটাই বুঝতে পারে না। খেতে খেতে রেবান বলল, তোদের তো অনেক দিনের প্রেম ছিল তাই না? বলেছিলি আমাকে। রেবানের কথা শুনে থতমত খেল সাইফুল। কারণ ওকে চৈতির কথা নয়, মিলাদের কথা বলেছিল। আর ও এখন চৈতিকেই মিলাদ ভাবছে। সাইফুল কিছু বলতে যাবে তার আগে চৈতি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ওর আর আমার অনেক দিনের প্রেম, গভীর প্রেম। রেবান হাসলো চৈতির কথা শুনে। এরপর খাওয়ায় মনোযোগ দিল। সাইফুল চৈতির দিকে তাকাতেই বুঝলো ও এখানে মিলাতের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। তাই আর কিছু বলল না, চুপ করে খেতে থাকলো। পুরো ওয়ার্ডে হইচই পড়ে গেছে। 327 নাম্বার কেবিনে রোগীকে পাওয়া যাচ্ছে না। রোগীর নাম মিলাদ বিনতে হারুন, বয়স 24, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। রোগীর মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন আর রোগীর বাবা দিক বেদিক ছুটছেন মেয়ের খোঁজে। হঠাৎই হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে বলল, বিল্ডিংয়ের চাঁদের রেলিংয়ের উপর মিলাদ দাঁড়িয়ে আছে। সবাই বুঝে গেল ও আবার সুইসাইড করার চেষ্টা করছে। কেউ কেউ ছাদে যেতে চাইলেও লাভ হলো না। ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে মিলাদ। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি। সবাই বলছে নিচে নামার জন্য, কিন্তু মিলাদ কারো কথাই শুনছে না। দাঁড়ানো থেকে রেলিংয়ের উপর বসে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। অনুরূপ হাসপাতালে আসার জন্য তৈরি হচ্ছিল। তখনই একটা ফোন কল এলো। ওপাশ থেকে জানা গেল গতকাল সুইসাইড অ্যাটেম্প্ট করা মেয়েটা আবারও সুইসাইডের চেষ্টা করছে। খবরটা শুনে দ্রুত বেরিয়ে পড়ল আর মনে মনে প্রার্থনা করল কোনো খারাপ কিছু যেন না হয়। হাসপাতালে পৌঁছে ছাদের দিকে চোখ গেল অনুরূপের। মেয়েটা এখনো একই জায়গায় বসে আছে। মেয়েটার বাবা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলছেন। অনুরূপ অন্য কিছু ভাবল, কিভাবে মেয়েটাকে নামানো যায় ওখান থেকে। ছাদের দরজা ভাঙা ছাড়া উপায় নেই। তবে রোগীর মানসিক অবস্থা ভালো না। এমন করলে যদি লাভ দেয় তাহলে তো সব শেষ। 10 তলার বারান্দা থেকে যদি ছাদে উঠা যায় কোনোভাবে তাহলেই হবে। কিন্তু এটা অনেক রিস্কের ব্যাপার। সিনিয়র ডাক্তার নার্স কেউই সায় দিচ্ছেন না এই ব্যাপারে। অনুরূপ সবাইকে শান্ত করে বলল সে একবার চেষ্টা করে দেখবে।
এভাবে কাউকে চোখের সামনে মরতে দেখতে তো পারবে না। কিছুতেই না। অবশেষে সবাই রাজি হলো। 10 তলার বারান্দা থেকে পানির পাইপ লাইন বেয়ে বহু কষ্টে উপরে উঠে এলো অনুরূপ। ডাক্তারি পড়তে আসার আগে বাবার ইচ্ছে একবার আর্মিতে যোগ দিয়েছিল, কিন্তু 1 বছর পরে পালিয়ে এসেছিল। এত ট্রেনিং নিতে পারছিল না বলে। তবে জীবনের এই পর্যায়ে এসে এসব কাজও লাগবে একবারও ভাবেনি অনুরূপ। ছাদে কোনো আলো নেই। চারপাশ থেকে আসা আবসা আলোয় অনুরূপ দেখতে পেল ছাদের রেলিংয়ের উপর স্থির চিত্তে বসে আছে একটি মেয়ে। চুপচাপ ওর দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎই মেয়েটা উঠে দাঁড়ালো। হয়তো এখনই লাফ দেবে। বুকের ভিতরটা সলকে উঠল অনুরূপের। এত কাছে এসেও কি মেয়েটাকে বাঁচাতে পারবে না? পায়ের গতি বাড়িয়ে দিল অনুরূপ। প্রায় দৌড়ে এসে মিলাদকে হাত চেপে ধরল। পিছন ফিরে অনুরূপকে দেখে নিরুত্তাপ গলায় মিলাদ বলল, আমাকে যেতে দিন ডাক্তার। এরকম অভিশপ্ত জীবন আমি চাই না। পাগলামি করবেন না, আসুন আমার সাথে। অনুরূপ জোর দিয়ে বলল। মিলাদ কোনো কথা বাড়ালো না। অনুরূপের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনুরূপ বুঝলো এভাবে হবে না। আচমকাই মিলাদকে কোলে তুলে নিল সে। ঘটনার আকস্মিকতায় মিলাদ খানিক সময়ের জন্য চুপ হয়ে গেছে, তবে হুঁশ ফিরতে চটপট করতে লাগলো। পাগলামির মাত্রা ক্রমশই বাড়ছে। উম্মাদের মতো নিজের জীবনের বিনাশ চাইছে, তবে নিজে অন্যর থেকে পরিস্থিতি সামলে নিল অনুরূপ। ছাদ থেকে বের হয়ে নিচে নিয়ে এলো মিলাদকে। ওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়ে গেছে বলে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েকে বাঁচানোর জন্য মিলাদের বাবা মা অনুরূপের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মিলাদকে আবারও ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো, আর ওর বাবা মায়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে মিলাদকে মানসিক হাসপাতালে প্রেরণ করা হবে। দুপুরে খাওয়া শেষে রেবান নিজের ঘরে গেল একটু বিশ্রাম নেবে বলে। বিকেলে বা সন্ধ্যার দিকে সাইফুল সহ পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিবে। অনেক দিন পর বন্ধুদের মধ্যে সিংহভাগে বিয়ে করে সংসারী হয়ে গেছে, তাই আগের মতো এখন আর দেখা সাক্ষাৎ আড্ডা কোনোটাই হয় না। তবে জীবনের কঠিন এক সেকা খাওয়ার পর এখন আর বিয়ের প্রতি তার মন আসে না। তাই পারিবারিক চাপ থাকার পরেও বিয়েতে তেমন আগ্রহ নেই তার। বিছানায় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে সাইফুল। তাতে অবশ্য ভালোই হলো, নিরিবিলিতে সাজগোজ করা যাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে মেকআপ করছে চৈতি। এই সাজ সাইফুলের জন্য নয়, অবশ্য কোনো দিনেও সাইফুলের জন্য সাজে না, নিজের জন্যই সাজে কেবল। তবে আজ একটা বিশেষ মানুষের জন্য সাজছে। শিফনের নতুন শাড়ি, বাহারি কাছের চুড়ি, নতুন জমকা জোড়া, ব্রুজগোলের মাঝে কালো টিপে অনন্য লাগছে ওকে। সাজগোজ শেষে নিজের দিকে মুগ্ধ চোখে একবার সে রুম ছেড়ে বেরিয়ে এলো। রেভানের রুমের সামনে এসে কড়া নেড়ে বলল, আসতে পারি? আজ সোজা হয়ে ফোনে গেম খেলছিল। চৈতির গলা শুনে উঠে বসল। গেম অফ করে বলল, জি ভাবি আসুন। দরজা ঠেলে ঘরে ঢুকলো চৈতি। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে এই ঘরের বারান্দায় আমার কিছু ফুল গাছ আছে, ওগুলোতে পানি দিতে এসেছি। জি নিশ্চয়। রেবান সূচক উত্তর দিয়ে আবারও গেম খেলায় মনোযোগ দিল। চৈতি ওর দিকে তাকিয়ে বারান্দায় আসলো। যতটা খুশি মন নিয়ে এসেছিল এখন ততটাই রাগ হচ্ছে। এই রূপে সকল পুরুষ দেওয়ানা হয়, প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু এই পুরুষটি একবারেরও বেশি তাকালো না। ওর চোখে কি সৌন্দর্য ধরা পড়ছে না? প্রচণ্ড আত্মসম্মানে লাগলো চৈতির। এই পুরুষটিকে যে কোনো উপায়ে নিজের করেই ছাড়বে ও। বারান্দায় দাঁড়িয়ে এসবই ভাবছিল চৈতি। হঠাৎ সাইফুলের গলার আওয়াজ পেয়ে গাছে পানি না দিয়ে দ্রুত বেরিয়ে আসলো। যদিও গাছে পানি দেওয়াটা উদ্দেশ্য ছিল না, আর এগুলো মোটেই ওর পছন্দের গাছ না। এগুলো তো মিলাদের পছন্দের গাছ ছিল। ভেবেছিল ফেলে দিবে, কিন্তু এইভাবে কাজে আসবে ভাবেনি। যাক, যতদিন রেবান আছে ততদিনের জন্য এটা বাহানা হয়ে থাকবে। চলনাময়ী রূপে আরও একবার মজিল বোকা পুরুষ। ঠোঁটের কোণে এক টুকরো অহং মিশ্রিত হাসি জ্বলিয়ে চৈতি মনে মনে বলল, দেখ মিলাদ, তোর স্বপ্নের পুরুষকে তোকে ছাড়া কিছু বুঝতো না। সে এখন প্রতিদিন আমার রূপে পাগল হয়। তুই তো হেরে গেছিস। এভাবে তোকে সব জায়গায় আমি হারাবো। তোর সব কিছু এভাবেই আমি চিনিয়ে নিব। প্রচণ্ড কষ্টে তুই যখন নিথর হয়ে পড়ে রইবি, তখনই আমি শান্তি পাব। সাইফুলের কোলে বসে এসবে ভাবছিল চৈতি। অপরদিকে স্বামীর মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা কিছুই ওর কানে ঢুকছে না। বিকেলে ড্রয়িং রুমের আড্ডায় গরুর দুধের ঘন চা আর নিমকি বানানো হলো। চৈতি ভেবেছিল রেবানের কাছ থেকে প্রশংসা পাবে, কিন্তু রেবান নাস্তা চুইও দেখল না, কারণ সে অতিরিক্ত ভাজা পোড়া, তেল, মিষ্টি জাতীয় খাবার কম খায়, আর চায়ের ক্ষেত্রে চিনি ছাড়া রং চা আর গ্রিন টি। এইসব শুনে চৈতির মন প্রচণ্ড খারাপ হলো। এত আগ্রহ নিয়ে যার জন্য বানালো সেই খেলো না। অপরদিকে সাইফুল নিজেরটা তো খেলোই, সাথে রেবানের বাগের টুকু খেয়ে তৃপ্তির ডেকুর তুলে
নিত্যদিনের মতো স্ত্রীর প্রশংসায় মাতল। রাত 8টার রুটিন চেকআপে আসলো অনুরূপ। মিলাতের এখন জ্ঞান আছে। সে শূন্য দৃষ্টিতে প্যানের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। অনুরূপ জিজ্ঞেস করলো, কেমন আছেন? কোথাও কোনো সমস্যা হচ্ছে? মিলাত দৃষ্টি ঘুরিয়ে নিল অনুরূপের দিকে। ম্লান হয়ে যাওয়া দ্বিমিস্বরে বলল, আমাকে কেন বাঁচালেন ডাক্তার? কারণ মরে যাওয়া কোনো সমাধান নয়। বেঁচে থেকে জীবনের সমস্যার সমাধান খুঁজতে হয়। কিন্তু আমার তো বাঁচতে ইচ্ছে করছে না। অনুরূপ চেয়ার টেনে ওর পাশে বসে বলল, আমি জানি না আপনার জীবনে কী ঘটেছে, কীরকম পরিস্থিতিতে আপনি যাচ্ছেন। তবে আমি এতটুকু বুঝতে পারছি, আপনি বড় কোনো ধরনের আঘাত পেয়েছেন। দেখুন, জীবন কখনো সমান্তরাল হয় না। দুঃখ কষ্ট আসবেই, তাই বলে থেমে যাওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না। কিন্তু আমি তো হেরেই গেছি। না, আপনি হারেননি। প্রতিদিন নিজের সব দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মতো সার্থকতা আর হয় না। বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। একটু থেমে অনুরূপ আবারও বলল, মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনার জন্য তারা পাগল প্রায় হয়ে গেছেন। তারপর চেকআপ শেষে চলে গেল অনুরূপ। রেবানা সাইফুল রাত 10টায় বাসায় ফিরল। সৈতি ওদের জন্য অপেক্ষা করে আছে। ওরা ফিরতে বলল, হাত মুখ ধুয়ে খেতে আসুন আপনারা। রেবান সৈতিকে থামিয়ে দিয়ে বলল, আমি আড্ডায় খেয়ে এসেছি ভাবি। সাইফুল তেমন খাইনি, ওকে খাবার দিন। আমার ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাবো। এই বলে রেবান চলে গেল নিজের ঘরে। রাগে পুড়ছে চৈতি। এভাবে হচ্ছে না, তাই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ও। আজ রাতে রেবানকে নিজের করেই ছাড়বে। বেশি অপেক্ষার সহ্য হলো না ওর। চৈতির রূপে পাগল হবেন এমন কোনো পুরুষ আছে নাকি? সাইফুলের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। বেচারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে তার বউ সাজছে পরপুরুষের জন্য। মিলাতের গোলাপ ফুল পছন্দ, তাই বারান্দার টবে হরেক রকমের গোলাপ গাছ লাগিয়েছিল। সেখানে বেশ অনেকগুলো গোলাপও ফুটে আছে। সবগুলো গোলাপ নিজ হাতে সংগ্রহ করে গোলাপের পাপড়ি সহ গোসলের জন্য রাখা হালকা উষ্ণ পানিতে ছেড়ে দিল। এবার উত্তম রূপে গোসল করে মনের মতো সাজবে নিজের পছন্দের পুরুষের জন্য। এভাবে কখনোই সাইফুলের জন্য নিজেকে সে তৈরি করেনি, আর করবেই বা কেন? যে মানুষটা শুধুই খেলার গুটি, তার জন্য আবার কিসের সাজসজ্জা? রেবান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কাল পাসপোর্ট অফিসে গিয়ে মায়ের পাসপোর্টটা বানাতে দিবে। তারপর ভাবি বোন মায়ের জন্য কিছু কেনাকাটা করবে। সন্ধ্যায় ক্লায়েন্টের সাথে মিটিং করে রাতের ট্রেনে চট্টগ্রাম ফিরবে। মোটামুটি কালকের দিনের প্ল্যান সাজিয়ে শুয়ে পড়ল ও। হঠাৎ কল এলো ফোনে। ছোট বোন নাইমা ফোন করেছে। রেবান মৃদু হাসল। পাগলিটা আবার কোনো বায়না করবে নিশ্চিত। আসার সময় লম্বা লিস্ট দিয়েছে। ফোন রিসিভ করে কিছু বলার আগে ওপাশ থেকে ছোট বোনের বয়ার্ত গলা শুনে কপালের চিন্তার বাস ফুটে উঠল। কাঁপা কাঁপা স্বরে নাইমা বলছে, বাঁচাও ভাইয়া, বাঁচাও আমাকে। আমি কি করব বুঝতে পারছি না। মাহফিকের সাথে পালানোর জন্য বাসা থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওর উদ্দেশ্য ভালো না, আমি বুঝতে পেরেছি। ও সিগারেট খেতে যাওয়ার পর ট্রেনের ওয়াশরুমে এসে তোমাকে ফোন করলাম। ও জানে না আমি বুঝে গেছি। বলতে বলতে কেঁদে ফেলল নাইমা। রেবান ততক্ষণে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে ওর। তবুও নিজেকে শান্ত রেখে বলল, তুই চিন্তা করিস না, আমি আসছি। তুই ওকে বুঝতে দিস না, তুই বুঝে গেছিস ওর প্ল্যান। আর সাবধানে থাকিস। ট্রেন থেকে নামার আগে আমাকে কলে রাখিস। আচ্ছা ভাইয়া। নাইমা চোখ মুখ মুছে রেখে দিল। আর দেরি করা যাবে না, নয়তো মাসপিকের সন্দেহ হবে। মাসপিকের সাথে ওর 1 বছরের সম্পর্ক। বাসায় ওর কথা বলার পর মা বাবা ভাইয়েরা কেউ মেনে নেয়নি। তাই মাসপিক যখন বলেছিল ওর সাথে পালানোর কথা, তখনই ভালোবাসায় অন্ধ হয়ে সেও রাজি হয়ে যায়। তবে ঘর ছেড়ে বের হওয়ার পরে কেমন যেন লাগছিল। আর বাসে ঘুমের বান করে ওর আর ওর বন্ধুদের কথা শুনে বুঝতে পেরে গিয়েছিল ওর বদমতলবের কথা। তবে তখনই কিছু বুঝতে দেয়নি। নিজেকে সংযত রেখে সুযোগের অপেক্ষা করছিল। তাড়াহুড়ো সাইফুল বা সৈদি কাউকেই বলার সুযোগ পায়নি রেবান। অবশ্য ওদের দরজা একবার নক করেছিল, কিন্তু সাড়া না পাওয়ায় আর না ডেকে মানিব্যাগ আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে। চৈতি ওয়াশরুমে ছিল, তাই শব্দ শুনতে পায়নি। আর সাইফুল তো ঘুমাচ্ছেই। গোসল সেরে গোলাপি রঙের ছোট একটা নাইটি পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল। বর্ষা উরুর উপর গোলাপি রঙটা এত মানাচ্ছে। নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়না থেকে চোখ সরিয়ে ঘুমন্ত সাইফুলের দিকে একবার সে ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর সরু কোমরে চন্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে রেবানের ঘরের দিকে এগোলো। দরজায় নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। সৈতি হাসল। কাজ আরও সহজ হয়ে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকে ড্রিম লাইটের আলোয় পুরো রুমে কাউকে দেখতে পেল না। ওয়াশরুমে দরজাও খোলা, বারান্দায়ও কেউ নেই। তাহলে গেল কোথায়? চৈতি ক্রোধে পাগল হয়ে গেল মুহূর্তেই।
কি করবে ও এখন? এই ছেলেটাকে ধরা ছোঁয়া যাচ্ছে না কেন? কমলাপুর রেল স্টেশনে এসে থামল ট্রেন। কথা মতো নাইমা ট্রেন থেকে নামার আগে ভাইকে ফোন করলো। রেবান রিসিভ করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে বুঝতে চেষ্টা করলো কোথায় আছে ওরা। ভাই যেন সহজেই বুঝতে পারে তাই ও ইচ্ছে করেই মাসফিককে নানা রকম প্রশ্ন করছে, কিন্তু মাসফিক কোনোটারই উত্তর দিচ্ছে না, তো কোনোটার উত্তরে ধমকে উঠছে। রেবান বুঝে গেছে যে ওরা কোথায়, দ্রুত গতিতে ছুটছে সেদিকেই। স্টেশনের জটলা বেঁধে গেছে, এত রাতেও অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে ওদের। অতঃপর রেল মাস্টার এসে রেবানের হাত থেকে ছুটিয়েছে মাসফিককে। রেবান এখনও রক্তচক্ষু নিয়ে পড়ছে। দু একটা মারও যে সেও খায়নি তেমন না, আঘাতে ঠোঁট কেটে গেছে। আর মাসফিকের অবস্থা তো আরও করুণ, গালে, ঠোঁটে, কপালে, হাতে সব জায়গায় কেটেছে। প্রেমিকার বুয়াই দুজনের মারামারি দেখে বিতু নাইমা এক কোণায় দাঁড়িয়ে কাঁদছিল। তারপর অপহরণের অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হলো মাসফিককে। পুলিশ ওকে নিয়ে চলে যাওয়ার পর নাইমা ভাইয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। নিজের অজান্তে আমি কত বড় ভুল করে ফেলেছি। যাক, শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছি, সেটাই অনেক। বের হয়েছিস কখন? বিকেলে। তাহলে মা বাবা, ভাই ভাবি ওরা এখনও ফোন করলো না যে? তনিমার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ওর বাড়ি থাকবো এটা বলেছে, তাই চিন্তা করছে না। ঠিক আছে, বাসায় এসব বলার দরকার নেই, সোজা তনিমাদের বাসায় চলে যাবি। কিন্তু ভাইয়া, তুমি আমাকে কিছু বলবে না? কি বলবো? তুই তো নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস। আশা করছি শিক্ষা হয়ে গেলে এমন ভুল দ্বিতীয়বার করবি না। নাইমা কান্না ভুলে ভাইকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাইয়া, হইছে, আর ন্যাকামি করতে হবে না। রাতের শেষ ট্রেনে টিকিট করে দিয়ে বোনকে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রেবান। তারপর আবার সাইফুলদের বাসার পথ ধরল। ঘণ্টাখানেক রেবানের জন্য অপেক্ষা করিও যখন রেবান এলো না, তখন রাগে নিজের ঘরে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেই নিজের চুল টানতে লাগলো সৈতি। এভাবে কতক্ষণ ভিজেছে ওর মনে নেই। ঠান্ডায় যখন শরীর কেঁপে উঠল তখনই শাওয়ার অফ করে কোনো রকমে বাদ রূপ জড়িয়েই সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ল। রেবান যখন সাইফুলদের বাসায় পৌঁছালো তখন মধ্যরাত। ভাগ্যিস দরজার চাবিটা নিয়ে বেরিয়েছিল, না হলে এখন কে খুলতো দরজা? ঘরে ঢুকে সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল। সাইফুলের পাশে শুয়ে আদো ঘুমে রেবানের আসার শব্দ শুনল সৈতি। শরীরটা ক্রমশই গরম হয়ে উঠছে, চোখের কোনায় অবজ্ঞার জল। জীবনেও কোনো পুরুষ ওকে অবজ্ঞা করেনি। যাকে চেয়েছে তাকেই পেয়েছে। পুরুষরা নিজেই ধরা দিত ওকে, ওর কসরত করতে হয়নি। কিন্তু এই পুরুষটি যেন ওকে দেখেও দেখছে না। রেবান সকালে ঘুম ভাঙার পর রুম থেকে বেরিয়েই দেখলো ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে সাইফুল। ওকে দেখে সহসাই বলল, কিরে বন্ধু, আয় বস, তোর বাবি তো আজকে অসুস্থ, আজকে নাস্তা আমি বানিয়েছি। রেবান এসে পাশের চেয়ারে বসে বলল, কি হয়েছে বাবির? কাল রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, তাই এই অবস্থা। কত বলি নিজের শরীরে যত্ন নাও, কিন্তু কে শুনে আমার কথা? ওষুধ খেয়েছে? হ্যাঁ, নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন আবার ঘুমাচ্ছে। তুইও নাস্তা খেয়ে নি, আমি অফিসে যাব আবার। রেবান মাথা নাড়ল। একবার ভাবলো কাল রাতের ঘটনাটা বলবে, কিন্তু পরে মনে করলো এসব কথা এত ছড়ানো উচিত হবে না। বোনের ভবিষ্যতের প্রশ্ন। সাইফুল চা শেষ করে উঠবে এমন সময় কলিং বেল বাজল। উঠে গিয়ে দরজা খুলতেই গালের উপর ভারী কিছুর আঘাত অনুভব করলো। হতভম্ব হয়ে সামনে চাইতেই দেখলো প্লাস্টিকের একটা জুতো এক হাতে উঁচু করে ধরে রণচণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে মিলাদ। মিলাদের পিছনেই অনুরূপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার এমন কিছু করবে ও ভাবতে পারেনি। আজ সকালে রুটিন চেক আপ শেষে চেম্বারে আসতেই একজন নার্স দ্রুত এসে খবর দিলেন 327 নম্বর কেবিনের রোগী ওষুধ খেতে চাচ্ছে না কিছুতেই। তার বাবা মাও নেই এখন, তার 1 ঘন্টা পর আসবেন। এখন আমরা কি করব ডাক্তার? নার্সের কথা শুনে অনুরূপ 327 নম্বর কেবিনে আবারও ছুটে গেল। ঘটনা সত্যি, মেয়েটা কিছুতেই ওষুধ খেতে চাচ্ছে না। ওর বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো অনুরূপ। তারপর শান্ত স্বরে বলল, কোনো সমস্যা হচ্ছে কি? আমাকে বলুন সবটা খুলে মিস। মিলাদ অনুরূপের দিকে চেয়ে নির্বিকার স্বরে বলল, আমার ওষুধ খেতে ইচ্ছে করছে না। তাহলে এখন কি করছে আপনার ইচ্ছে? আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণ করার। মিলাদ অনুরূপের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকেই বলল, এই মুহূর্তে আমি একজনের সাথে দেখা করতে চাই। যদি আপনি আমাকে তার কাছে নিয়ে যান তবেই আমি ওষুধ খাবো। কিন্তু আপনার শারীরিক অবস্থা এতটাও এখনও ভালো নয়। আমি পারবো, আমাকে নিয়ে যান। আচ্ছা, আপনার বাবা মা আসুক, তাদেরকে বললে তারা নিয়ে যাবে। না, আপনাকেই নিয়ে যেতে হবে, আমি আর কারোর সাথে যাব না। কেন? কারণ আমি বাঁচতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে আমার কথা এখন শুনতে হবে। যদি না শোনেন তাহলে আমি আবারও সুইসাইড করতে যাব।
আর যদি এবার মরেই যাই দায়ী থাকবেন আপনি। মিলাদের কথা শুনে বিস্ময়ের চূড়ায় ফুঁসে গেল অনুরূপ। আজ পর্যন্ত এমন অভিনব পদ্ধতিতে ব্ল্যাকমেল কেউ করেনি। অগত্যাই মেয়েটির কথায় রাজি হয়ে ওর কথা মতো অনুরূপ একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালো। মিলাদ গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে দ্রুত বাড়িটির দোতলায় উঠে গেল। ওর হাতে একটা শপিং ব্যাগও ছিল। অনুরূপ ধারণা করছিল হয়তো কারোর জন্য গিফট এনেছে, সেটা দিতেই এসেছে। কিন্তু এই মুহূর্তে সামনের দৃশ্যটি দেখার পর মনে হচ্ছে গিফট কি এমনও হতে পারে, তার তো জানা ছিল না। তবে জুতাটা চেনা পরিচিত লাগছে। অনুরূপ মস্তিষ্কে একটু জোর দিতে বিদ্যুৎ খেলে গেল। এটা তো হসপিটালের ওয়াশরুমের জুতা। প্রত্যেকটা ওয়ার্ড চেম্বারের ওয়াশরুমে একই রকমের জুতো। আরেক দফা হতভম্ব হলো সে। এদিকে সাইফুল বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে মিলাদের দিকে। ওর এখনও বিশ্বাসই হচ্ছে না সে শান্তশিষ্ট মিলাদ ওকে জুতো দিয়ে মারল। যে মেয়েটা কখনো ওর মুখে মুখে কথা পর্যন্ত বলেনি, এখন কিনা সে মেয়েটা এমন করতে পারে। সাইফুল কিছু বলবে তার আগে মিলাদ একদলা থুতু নিক্ষেপ করলো ওর মুখে। এবার মাথা গরম হয়ে গেল সাইফুলের। ডান হাত উঁচু করে যেই থাপ্পড় দিতে যাবে সেই অনুরূপ পিছন থেকে এসে মিলাদকে সরিয়ে ফেলল। মিলাদ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার জীবন নরক বানানোর জন্য তোর এর থেকে বড় শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু একটা সময় তোকে ভালোবাসতাম তো, তাই অল্পতেই ছেড়ে দিলাম। আপা সরি, তোর বউকে বলিস তার সাথে হিসেব নিকেশ তোলা রইল। কথাগুলো বলেই মিলাদ আর দাঁড়ালো না, হনহনিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। পিছনে অনুরূপ এলো। সাইফুল পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল। মেজাজ একদম খিসে গেছে। ডাইনিং রুম থেকে সব দেখা যায় বলে এতক্ষণ কিচ্ছু বলেনি, সব চুপচাপ সহ্য করে গেছে। আজকে যদি রেবান না থাকতো তাহলে ওই মেয়েকে এমন শিক্ষা দিত যে এরকম কাজ করার আগে 200 বার ভাবত। থাক, সমস্যা নেই, এটা তোলা রইল, কোনো একদিন সুদে আসলে ফেরত দেওয়া যাবে। ডাইনিং রুমে ফিরে আসতে আসতেই এসব ভাবছিল সাইফুল। ওকে দেখে রেবান জিজ্ঞেস করলো, কে এসেছিল রে? ভিক্ষুক। ও আচ্ছা, তুই বের হবি কখন? চৈতিকে একটু দেখে আসি, তারপরে বের হব। আচ্ছা, আমি নাস্তাটা করে ফেলি, আমিও বের হব, আজ সারাদিন কাজ আছে। সাইফুল আর রেবান একসাথেই বের হলো। গাড়িতে উঠেই কেঁদে ফেলছিল মিলাদ। অনুরূপের কৌতূহল জাগলো অদ্ভুত মেয়েটির প্রতি। তবুও এই মুহূর্তে কিছুই জিজ্ঞেস করলো না। গাড়ি ঘোরালো হসপিটালের দিকে। হাসপাতালে পৌঁছে মিলাদকে নিজের কেবিনে পৌঁছে দিয়ে বলল, এবার যেন কোনো বাহানা না শুনি। অলরেডি সকালের ওষুধ লেট করেছেন, বাকি বেলার ওষুধ ঠিকঠাক খাওয়া চাই। সে রণচণ্ডী রূপটা এখন আর নেই মিলাদের। শান্ত মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল সে, আর বলল, প্লিজ আজকের ঘটনাটা বাবা মাকে বলবেন না। অনুরূপ মাথা নাড়ল। তারপর কেবিন থেকে বেরিয়ে নিজের চেম্বারে ফিরে গেল। এখনও বাসায় যাবে, তবে কিছুতেই মেয়েটির ভাবনা মাথা থেকে যাচ্ছে না। কৌতূহল বাড়ছে। একটু বেলা করে ঘুম থেকে উঠল সৈতি। এখন শরীরটা ভালো লাগছে একটু। রেবানের ঘরে গিয়ে দেখলো সে সেখানে নেই, তবে তার ব্যাগ আছে, তার মানে যায়নি এখনো। চৈতি গিয়ে ওর বিছানায় স্থিত হয়ে শুয়ে পড়ল। ইস, কি যে শান্তি লাগছে। জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারছে ও। তবে এই ভালোবাসা কি আদৌ কপালে আছে? না, যে কোনো মূল্যে হোক ওই পুরুষটিকে তার চাই, না হলে তার নারী জীবন বৃথা। রেবান সবার জন্য টুকটাক কেনাকাটা করে বের হতে ওর মা সালেহা বেগম ফোন করলেন। রিসিভ করতে তিনি বললেন, কি করছিস রে? শপিংয়ে এসেছিলাম মা। ফিরছিস কবে? আজ রাতেই। শোন না, তোকে একটা কথা বলতাম। বলো। নাইমার জন্য একটা ছেলে পছন্দ করেছে তোর মামা। ছেলে ডাক্তার, ঢাকায় একটা নামকরা হাসপাতালে আছে, দেখতেও ভালো। তোকে ছবি বায়োডাটা দিয়েছি, একটু দেখে আয় না ছেলেটাকে। আহ মা, নাইমা সবে অনার্স ফার্স্ট ইয়ারে, এখনই কি দরকার বিয়ের? তুই বুঝবি না। আর ভালো ছেলে সবসময় পাওয়াও যায় না, আর দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। জানা ভাব। রেবান অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা যাব। আরও কিছু টুকটাক কথা সেরে ফোন রাখতে দেখলো মা ছেলের ছবি বায়োডাটা দিয়ে বসে আছে। নিতান্তই অনাগ্রহের সাথে ছবিটা দেখল রেবান। চেহারা তো ভালোই। ছেলের নাম কি? ও আচ্ছা, অনুরূপ চৌধুরী। রেবান পুরো বায়োডাটা পড়ল। যাক, ভালোই মনে হচ্ছে, দেখে আসা যায়। ভাবনা অনুযায়ী হাসপাতালের দিকে রওনা হলো। অনুরূপের সাথে দেখা করতে এসেছিল রেবান, তবে পারেনি, কারণ অনুরূপের আজ ছুটি। ওকে কাল সকালে পাওয়া যাবে, কিন্তু কাল সকাল পর্যন্ত একদমই সময় নেই রেবানের। আজ রাতেই ফিরতে হবে। যাই হোক, ও তো এসেছিল, এখন না পাওয়া গেলে কি আর করার। বিকেলে ডিসচার্জ দেওয়া হলো মিলাদকে। ও নিজেই থাকতে চাইছেন আর হাসপাতালে। যদি ওকে আরও একদিন থাকতে বলা হয়েছিল, কিন্তু মিলাদ রাজি হয়নি। শারীরিক দিক বিবেচনা করলে এখন অনেকটাই সুস্থ আছে ও। বাসায় ফেরার পথে হারুন সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোথাও ঘুরে আসবি? মিলাদ মাথা নেড়ে সম্মতি দিল।
ক্লান্ত বিধ্বস্ত মনটা যদি কোথাও গিয়ে শান্তি পায় তাহলে ক্ষতি কি? মিনারা বেগম মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, তুই এভাবে ভেঙে পড়িস না মা, তোকে এভাবে দেখতে আমাদের ভালো লাগে না। আর কেউ না থাকুক, আমরা তোর পাশে আসছি সব সময়। মিলাদ বাবা মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমাকে তোমরা ক্ষমা করে দিও, নিজেও কষ্ট পেয়েছি, তোমাদেরও দিয়েছি। হারুন সাহেব মেয়ের মাথায় নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিজেকে কখনো একা ভাববি না। তোর ফুপির বাসায় যাবি? চট্টগ্রাম? হ্যাঁ যাব। তাহলে কালকে রাতে ট্রেনের টিকিট করে দেই? না বাবা, আজ রাতেই যেতে চাই আমি। কিন্তু মা, আমার তো কাল ছুটি নেই। সমস্যা নেই বাবা, আমি একাই যেতে পারবো। অসম্ভব, এই অবস্থায় তোকে একা ছাড়ার প্রশ্নই আসে না। আমার কিছু হবে না বাবা, আমি ঠিক আছি। একটা দিন অপেক্ষা করলে কি হয়? হারুন সাহেব অসহায় কণ্ঠে বললেন, বাবা, গেলে আজ রাতেই, আর না গেলে যাবই না। মিলাদের কণ্ঠে জেদ। অবশেষে মেয়ের কথায় রাজি হলেন হারুন সাহেব। তবে দুশ্চিন্তাও হচ্ছে, কালকে অফিসে যাওয়াটা জরুরি, তা না হলে ছুটি নিয়ে নিত। এদিকে মেয়েও নাসরবান্দা। ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মিটিং শেষ করে রেবান সাইফুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিজের ব্যাগটা নিতে হবে, এরপর রাত 10টার ট্রেন ধরবে। চৈতির মনটা ভীষণ খারাপ লাগছে। ভালোবাসার মানুষটা চলে যাবে একটু পর, অথচ কিছুই বলা হলো না, করা হলো না। অবাধ্য মনটা শান্ত হচ্ছে না কিছুতেই। মন চাইছে সব কিছু ছেড়ে ছুড়ে ওর সাথেই চলে যেতে। একটা মানুষ কিভাবে এত অল্প সময়ের মধ্যে হৃদয়ের এতখানি জায়গা দখল করতে পারে? রেবান যখন চলে যাচ্ছিল, চৈতি তখন ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। আবার কবে দেখা হবে? হারুন সাহেব আর মিনারা বেগম দুজনে স্টেশনে এলেন মেয়েকে এগিয়ে দিতে। যেতে যেতে কত রকমের উপদেশ আদেশ করলেন তার কোনো হিসেব নেই। মিলা তো লক্ষ্মী মেয়ের মতো সব শুনলো আর মাথা নেড়ে পালন করার সম্মতি জানালো। ট্রেন এসে পড়েছে, যাত্রীরা সবাই যে যার মতো করে উঠছে। হারুন সাহেব মিলাদকে ওর সিটে বসিয়ে দেওয়ার জন্য নিজেও বগিতে এলেন মেয়ের সাথে। মিলাদ নিজের সিটে বসে বাবাকে বলল, বাবা এবার তুমি যাও, চিন্তা করো না, আমি ফোন করব। আচ্ছা, তোর কিছু লাগবে? ও বাবা, চকলেট, চিপস, বিস্কিট, জুস, আচার আর হাবিজাবি কিনে দেওয়ার পরেও জিজ্ঞেস করছো আরও কিছু লাগবে কিনা? এদিকে মাও বিরিয়ানি দিয়ে দিয়েছে, কখন খাবো আমি এগুলো? মিলাদ অসহায় কণ্ঠে বলল। হারুন সাহেব হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবি। আচ্ছা বাবা। এক্সকিউজ মি। বাবা মেয়ের কথার মাঝে কেউ পিছন থেকে বলে উঠল কথাটা। হারুন সাহেব ঘুরে মানুষটিকে দেখেই খুশি হয়ে গেলেন। হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, আরে বাবা তুমি? রেবানও চিনতে পারল, বলল, হ্যাঁ আঙ্কেল, আমি চট্টগ্রাম থাকি, এখানে এসেছিলাম কিছু কাজে। আরে বাহ, তাহলে তো ভালোই। তুমি সেদিন আমাদের যা উপকার করলে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এভাবে বলবেন না আঙ্কেল, ওটা আমার দায়িত্ব ছিল। এখন আপনার মেয়ে কেমন আছে? হারুন সাহেব মিলাদের দিকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমার মেয়ে। রেবান এতক্ষণে খেয়াল করল মিলাদকে, আর মিলাদ সেই শুরু থেকে বাবার এই আগন্তুক লোকটার কথা শুনছিল। হারুন সাহেব রেবানের হাত ধরে বললেন, বাবা, সেদিনের মতো আজও একটা উপকার করবে? জি বলুন আঙ্কেল। মেয়েটার খেয়াল রেখো, ছুটি না পাওয়ার কারণে ওর সাথে আমি যেতে পারছি না। ওর মা আর আমি দুজনেই বেশ চিন্তিত। আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আসি। ধন্যবাদ বাবা। হারুন সাহেব কিছুটা স্বস্তি পেলেন। মেয়েকে আরেক দফা বিদায় দিয়ে তিনি নেমে গেলেন ট্রেন থেকে। কিছুতেই ঘুম আসছে না অনুরূপের। এরকমটা আগে কখনো হয়নি। বরাবরই কেবল ওই মেয়েটার কথাই মনে পড়ছে। মেয়েটা ঠিকমতো ওষুধ খেয়েছে তো? দূর, এসব চিন্তা ও কেন করছে? মনকে নানান রকম প্রবোধ দিয়েও লাভ হলো না। নিজের অজান্তেই হাসপাতালে দায়িত্বরত একজন নার্সকে ফোন করলো অনুরূপ। প্রথমে সৌজন্যমূলক আলাপ সেরে পরে বলল, 327 নাম্বার রুমের রুগীর কি অবস্থা? আর কোনো সমস্যা হয়েছে পরে? স্যার, বিকেলে ওনারা ডিসচার্জ নিয়েছে, তবে এর আগ পর্যন্ত সব ঠিকই ছিল। অনুরূপ অবাক হলো, ডিসচার্জ নিয়েছে মানে? ওরা না আরও একদিন থাকার কথা ছিল? তাহলে হঠাৎ ডিসচার্জ নিল কেন? ট্রেন ছেড়ে দিয়েছে। মিলাদ আপন মনে তাকিয়েছে জানালার বাহিরে। কখন যে লম্বা ঘন চুলের ভারী খোপাটা খুলে গেছে টেরই পেল না। চলন্ত ট্রেনের খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে চুলগুলো উঠছে। কেউ একজন সেদিকে তাকিয়ে আছে অনিমেষ। মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে, কি নামে ডাকবে এই রমণীকে, মায়াবতী নাকি কেশবতী? রাতের নিস্তব্ধতা ভেদ করে ট্রেন চলছে আপন গতিতে। জানালার বাহিরে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎই মিলাদের খেয়াল হলো ওর খোপা খুলে গেছে। অভ্যস্ত হাতে আবারও খোপা করে নিল। তারপর ব্যাগ থেকে ফাল্গুনী মুখোপাধ্যায়ের চিতা বর্ণিমান বইটা বের করলো। কতদিন বই পড়া হয় না, অথচ একটা সময় পাঠ্য বইয়ের ভিতরে লুকিয়ে পড়তে গিয়ে
কতই না বকা খেত মায়ের কাছে, তবুও যেন বইয়ের নেশা কাটত না। মায়াবতী আর কেশবতী মিলিয়ে রেবান এক অদ্ভুত সুন্দর নাম তৈরি করলো মায়াকেশী। প্রথম দেখায় কাউকে এতটাও ভালো লাগতে পারে রেবান ভাবেইনি। তৃষ্ণা জাগছে কথা বলার, শুরু করবে কিভাবে ভেবেই পাচ্ছে না। কিছুক্ষণ সময় নিয়ে হঠাৎই বলে ফেলল, চা খাবেন? মিলাদ চোখ তুলেও চাইল না, দৃষ্টি বইয়ের পাতায় নিবদ্ধ রেখে বলল, আমি কফি খাই। রেবান আর কি বলবে, কেউ যে এভাবেও উপেক্ষা করতে পারে জানা ছিল না। থাক, 3 বার চেষ্টা করবে সে, তারপর ঘুমিয়ে পড়বে, সকালে উঠে আবারও 3 বার চেষ্টা করবে, হলে হবে, না হলে যেতে যেতে আরও 3 বার, হাল ছাড়া যাবে না। মিলাদ ব্যাগ থেকে খাবার বের করেছে আর মনে মনে ভাবছে সামনের মানুষটিকে সাধবে কিনা। যদিও সাদা উচিত ভদ্রতার খাতিরে, একবারই সাধবে, আর প্রথমবার সবাই নানাই করে। মিলাদ নিজের ভাবনা অনুযায়ী রেবানের দিকে চেয়ে বলল, বিরিয়ানি খাবেন? রেবান রিক্স নেয়নি, প্রায় সাথে সাথেই বলল হ্যাঁ। মিলাদ ভাবেইনি ছেলেটা প্রথমবারই হ্যাঁ বলবে। এমনিতেও এতক্ষণ না তাকিয়ে বুঝতে পেরেছিল ছেলেটা ওর দিকেই চেয়েছিল। হয়তো কথা বলার বাহানাও খুঁজছে, কিন্তু পাচ্ছে না, তাই এই তরিকা। যাই হোক, সেদে যেহেতু ফেলেছেই, কিছু করার নেই। তবে সে নিজেকে সংযতই রাখবে। ঘুমানোর সময় সাইফুল চৈতিকে পরম আহ্লাদে জড়িয়ে ধরল। যদিও চৈতির একদমই ভালো লাগছে না। রেবানে যাওয়ার পর থেকে 20 লাগছে সব কিছু। মন চাচ্ছে এই সংসার খেলা শেষ করে সত্যিকারের সংসার শুরু করতে, ভালোবাসার মানুষটির সাথে। চৈতির এমন ভাবনার মাঝে সাইফুল ওর গালে চুমু খেয়ে বলল, এই চলো না, বেবি প্ল্যানিং করি। সাইফুলের এমন কথায় চমকে গেল চৈতি। বলল, আমাদের বিয়েই তো হলো কয়েকদিন আগে, এখনই বেবি প্ল্যানিং? তো কি হয়েছে, তাড়াতাড়ি বেবি নিয়ে নেওয়াই তো ভালো। সাইফুলের কথা শুনে চৈতি মনে মনে বলল, আমি আমার ভালোবাসার মানুষের বাচ্চার মা হব, এছাড়া আর কারো বাচ্চার মা হব না। চৈতির কথা না পেয়ে সাইফুল বলল, হানিমুনে যাবে? আমাদের তো এখনও হানিমুনও হয়নি। চৈতির হানিমুন নিয়ে কোনো আগ্রহ ছিল না, তবে এখন হচ্ছে। হানিমুনে যদি চট্টগ্রাম যাওয়া যায় তাহলে রেবানের সাথে আবারও দেখা হবে। আনমনে খুশি হয়ে উঠল। সাইফুল ওর খুশি দেখে ভাবল হয়তো হানিমুনে যাওয়ার কথা শুনে এই আনন্দ। সে চৈতিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথায় যাবে হানিমুনে? কাশ্মীরে? না, চট্টগ্রাম যাব। সাইফুল ব্রু কুচকে বলল, চট্টগ্রাম? হ্যাঁ, আমি কখনো চট্টগ্রাম যাইনি, আমার অনেক ইচ্ছে চট্টগ্রাম যাওয়ার। তুমি আমাকে নিয়ে যাবে না? বোকা সাইফুল আবারও ছলনাময়ীর ছলনায় আটকে গেল। ওরা সামনের সপ্তাহে চট্টগ্রাম যাবে। 2 কামরার এই ফ্ল্যাটে অনুরূপ একাই থাকে। মা বাবা থাকে চট্টগ্রাম, বাবার পৈতৃক ভিটায়। আজ সকাল সকাল চোখ খুলে হঠাৎই বাবা মাকে দেখে অবাক হয়ে গেল অনুরূপ। সেই সাথে খুশিও হলো। বাবা মাকে সালাম করে বলল, তোমরা হঠাৎ 7 সকালে চলে এলে যে? অনুরূপের মা কলি বেগম স্নেহের স্বরে বললেন, বারে, তোকে দেখার ইচ্ছে করে না বুঝি আমাদের? তাহলে আমাকেই বলতে, আমি চলে যেতাম। আমিনুল হক হেসে বললেন, কেন রে বাবা, তোর বাসায় আমরা আসায় খুশি হসনি? অনুরূপ বাবাকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি বাবা, কিন্তু তোমরা দুজনই অসুস্থ, বিশুদ্ধি জার্নি করা নিষেধ তোমাদের। তবু এই পাগলামিগুলো যে কেন করো? তো করবো না, একটা মাত্র ছেলে আমাদের, তোমাকে ঘিরেই তো সব পাগলামি আমাদের। কলি বেগম ছেলের গালে হাত রেখে বললেন, হয়েছে, এখন ঘরে গিয়ে রেস্ট নাও, রান্নার খালা একটু পরে আসবে, ততক্ষণে চা বানিয়ে ফেলি আমি। তুই করবি কি করে? তোর মায়ের এখনও রথ আছে, ছেলের জন্য সামান্য কিছু করতে পারবে না এমন অকুজু হইনি। তোর রান্নার খালাকে বল আগামী 2 দিন আসতে না, আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াবো। আহ মা, কথাটা শোনো, সারা জীবন তো খাওয়ালেই, এবার একটু আরাম করো না। মায়েদের আরাম কিসে জানিস? সন্তানকে চোখের সামনে বসিয়ে খাওয়ানোতে। অনুরূপ হার মানল, তার মা এমনই, ছেলের কষ্ট সহ্যই করতে পারেন না। স্টেশনে ট্রেন থামার পর নিচে জিনিসপত্র নিয়ে নেমে গেল মিলাদ। পিছনে রেবানও নামল। গতরাতে বেশি না হলে টুকটাক কথা হয়েছে দুজনের মাঝে। রেবান একটা হাই তুলে বলল, ক্ষুধা লাগেনি? নাস্তা খাবেন না? এত সকালে খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, তো হালকা কিছু তো খান, নয়তো যেতে যেতে ক্ষুধা লাগতে পারে। চা পাওয়া যাবে এখানে? রেবান চোখ ফাঁকিয়ে বলল, আপনি না কফি খান? কাল রাতে কথা এড়ানোর জন্য বলেছিল মিলাদ, তবে কফি চেয়ে সে চাই পছন্দ করে বেশি। তবু দমে না গিয়ে সিনা টান করে বলল, হ্যাঁ কফি খাই, কিন্তু চা খাই না এটা তো বলিনি। কথাটা বলে মিলাদ আর দাঁড়ালো না। স্টেশনের ভিতরে একটা টং দোকানের দিকে এগোলো। হাসতে হাসতে রেবানও আসছে ওর পিছনে। অনুরূপের বাবা মা মূলত ছেলের বিয়ের কথা বলতেই এখানে এসেছেন। চট্টগ্রামের খানদানি একটা ফ্যামিলিতে বিয়ের কথাবার্তা চলছে ওর, যদিও অনুরূপ জানে না এখনও, জানলেও দ্বিমত করবে না। তাই ছেলের এখানে 2 দিন থেকে ছেলেকে নিয়ে তারা ফিরবে, একেবারে বিয়ের শাদী দিয়ে তবেই ছাড়বে। হালকা নাস্তা সেরে টং দোকান থেকে বের হতেই
হারুন সাহেব ফোন করলেন। মিলাত রিসিভ করেই বলল, হ্যাঁ বাবা বলো। কোথায় আছিস এখন? স্টেশনে। তোর সাথে ছেলেটা আছে? মিলাত একবার রেবানির দিকে চেয়ে বলল, হ্যাঁ আছে। ছেলেটাকে একটু দে তো। কেন? দরকার আছে, তুই দে। অনিচ্ছা সত্ত্বেও মিলাত ফোনটা রেবানির দিকে বাড়িয়ে বলল, বাবা কথা বলবে। রেবান হাত বাড়িয়ে ফোন নিয়ে সালাম দিয়ে বলল, জি আঙ্কেল বলুন। বাবা, ও তো সাতকানিয়া যাবে ওর ফুফির বাসায়। তোমার যদি সময় থাকে ওকে একটু এগিয়ে দিয়ে আসবে। জানোই তো মেয়েটা অসুস্থ, তাই চিন্তা হচ্ছে ভীষণ। আঙ্কেল, আপনি একটুও চিন্তা করবেন না, আমি তো আছি। এছাড়া আমার বাড়িও সাতকানিয়াই। বাহ, তাহলে তো বেশ ভালো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? এভাবে বলিয়েন না আঙ্কেল। তবে ধন্যবাদ দিতে হলে চট্টগ্রাম এলে আমাদের বাড়ি আসতে হবে। আচ্ছা বাবা, আসবো। এবার তোমরা সাবধানে যাও। এই বলে হারুন সাহেব ফোন রেখে দিলেন। রেবান মিলাতের ফোন ফিরিয়ে দিয়ে বলল, এর আগে চট্টগ্রাম আসা হয়েছিল? হ্যাঁ, 2বার এসেছিলাম। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। করুন। আপনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন? মিলাত রেবানের দিকে সে অকপটে বলল, হ্যাঁ। কেন? সেটা জেনে আপনি কি করবেন? কিছু করব না, তবু কৌতূহল হচ্ছে। বেশি কৌতূহল ভালো না, নিজের কৌতূহল নিজের মধ্যেই রাখুন। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, চলুন যাওয়া যাক। সাইফুল যাওয়ার পর সৈতি নিজের ফোনটা হাতে নিয়ে রেবানের আইডি খুঁজতে বসল। কিন্তু শুধু রেবান লিখলে আসছে না, কাঙ্ক্ষিত ব্যক্তির আইডি, এদিকে বংশ পদবিও জানে না। হঠাৎই মনে হলো সাইফুলের আইডির কথা। বন্ধু যেহেতু, ওর সাথে তো অ্যাড থাকবেই। সৈতি নিজের আইডি থেকে বের হয়ে সাইফুলের আইডিতে ঢুকল। খুঁজে খুঁজে রেবানের আইডিটা পেয়েই গেল। জনাবের পুরো নাম তাসাউদ শিকদার রেবান, খানদারি নাম। চৈতি ওর আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে খুশিতে নাচতে লাগলো। টিভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, ভারতীয় বাংলা গান, উলাল্লা আই লাভ ইউ মাই সোনিয়া। নাস্তা করতে বসে কলি বেগম আসল কথাটা বললেন। ইনিয়ে বিনিয়ে বললেন, হ্যাঁ রে রূপ, তুই কিছু ভেবেছিস? কি ভাববো মা? কি ভাববো মানে? বয়স কি আর কম হলো? 29 চলে, কদিন পর 30 হবে। বিয়ে শাদী কি করবি না নাকি? ও আচ্ছা, তো তোমাদের এখানে আসার এই মতলব ছিল? কথা ঘুরাবি না রূপ। মা, বিয়ে শাদী করার ইচ্ছে নেই এখন আমার। তো কি আধবুড়ো হওয়ার পর করবি? আমাদের কি নাতি নাতনি দেখার ইচ্ছে করে না? আচ্ছা, আর 1 বছর সময় দাও। না, আর কোনো কথা শুনবো না। একটা মেয়ে দেখেছি তোর জন্য। হুরপুরি বললেও কম হবে, খানদানি বংশের মেয়ে। ছবি। কলি বেগম কথা শেষ করার আগে অনুরূপের কল এলো। এক্ষুনি হসপিটালে যেতে হবে। তাই কথা শেষ না করে অ্যাপ্রনটা নিয়ে এসে ছুটল। আমিনুল সাহেব আফসোস করে বললেন, একদণ্ড শান্তি নেই ছেলেটার। তবুও আমার ছেলে মহৎ কাজ করছে। মানুষের দোয়া পাচ্ছে অফুরন্ত। এসব কয়জনই বা পায়? হ্যাঁ, তা ঠিকই বলেছ। মাঝে মধ্যে ছেলেটার জন্য গর্ব হয়। স্বামী স্ত্রী দুজনেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ। মিলাতের ফুফুর বাসা থেকে রেবানদের বাসার দূরত্ব 10 মিনিটের। রেবান মিলাতকে আগে আগে বাসায় পৌঁছে দিয়ে পরে নিজের বাসা দেখে গেল। মিলাতের ফুফা মারা গেছে বছর 2 আগে। তখন বাবা মায়ের সাথেও এসেছিল, তবে সৈতি আসেনি। ওর মাস্টার্সের পরীক্ষা ছিল বলে। মিলাতের ফুফু রুজিনা বেগম ভাইজিকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন। তারপর কপালে চুমু খেয়ে বললেন, কত শুকিয়ে গেছিস রে তুই। মিলাত হেসে বলল, তুমিও শুরু করলে মায়ের মতো। রুজিনা বেগম হেসে বললেন, আয় ভিতর আয়। তোর বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। নীরু কোথায় পুপি? নীরু তো ভার্সিটির হলে। বলেছি তুই আসার কথা, ফোনের মধ্যে হৈ হৈ করছিল। চলে আসবে বোধহয় আজ বিকেলেই। মিলাত হাসল। তারপর বলল, সচিব ভাইয়ের কী অবস্থা? ভালোই। সামনের বছর আসবে দেশে, তখন দেখে শুনে বিয়ে দিয়ে দেব, আর যেতে যেন না পারে বলে হাসল রুজিনা বেগম। বাসায় ফিরে নাস্তা করে ঘুমিয়ে পড়ল রেবান। আজ আর অফিস যাবে না। ম্যানেজারকে বলে দিয়েছে সে এসব সামলে নেবে। উত্তরাধিকার সূত্রে পারিবারিক ব্যবসা সামলায় সে। বড় ভাই ইউনিভার্সিটির লেকচারার, তার এসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। আর ছোট বোন অনার্স প্রথম বর্ষে পড়ছে কেবল। বিকেলে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিল রেবান, কয়টা বাজে দেখার জন্য। স্ক্রিনে চোখ রাখতে মায়াকেশীর হাস্যজ্জ্বল মুখটা দেখে অজান্তেই ঠোঁটজোড়া প্রসারিত হলো। আগের প্রেমিক সত্তা কি ফিরে আসছে তাহলে? নীরু আজ আসতে পারেনি, কাল সকালে আসবে। তবে মিলাতের সাথে কথা হয়েছিল বিকেলে। মেয়েটা খুশিতে আটখানা হয়ে আছে। মিলাতেরও ভালো লাগলো, আজ অনেকদিন পর নতুন পরিবেশে ভালোই লাগছে। এদিকে ফুফু কি রেখে কি খাওয়াবে সেটার জন্য উঠে পড়ে লেগেছে। মিলাতের ভালোই লাগছে এমন আহ্লাদিপনা। সারাদিন ফুফুর সাথে থেকে রাত 11টায় নীরু রুমে এলো। এখন থেকে এখানে ঘুমাবে। শুয়ে ফোনটা হাতে নিতে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। মিলাত প্রথমে ভাবলো রিসিভ করবে না, যদি সাইফুল বা সৈতি হয়। তারপর ভাবলো রিসিভ করে দেখা যাক। ও রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে কেউ বলল, হ্যালো। মিলাত চিনতে পারলো গলার আওয়াজ। অস্পষ্ট স্বরে বলল,
ডাক্তার? অনুরূপ চমকালো। মেয়েটা ওর কণ্ঠস্বর মনে রেখেছে। ও মনে মনে একটু খুশিও হলো যেন। প্রথমেই জানতে চাইল, মিলাত আপনি কেমন আছেন? আমি এখন ভালো আছি, তবে আপনি আমার নাম্বার পেলেন কোথায়? হাসপাতালের রিসেপশন ডেস্ক থেকে। তো হঠাৎ আমার নাম্বার খুঁজে আমাকে ফোন করার কারণ কি ডাক্তার? বিশেষ কিছু না, খোঁজখবর নিতেই ফোন করছিলাম। ও আচ্ছা, হাসপাতালে আসা সব মেয়েরই কি এভাবে খোঁজ নেন? অনুরূপ হেসে ফেলল। ঠোঁটে মৃদু হাসি রেখে বলল, জি না মিস মিলাত, শুধু আপনারই নিচ্ছি। কেন? নিজের জানের বাজি রেখে 9 তলার বারান্দা থেকে পানির পাইপ বেয়ে ছাদে উঠে যে মেয়েটাকে বাঁচালাম, সেই মেয়েটা এখন কেমন আছে জানতে চাওয়াটা কি অন্যায়? মোটেও না। তো মিস, আপনার তো আরও একদিন থাকার কথা ছিল, আপনি তাহলে চলে গেলেন কেন একদিন আগেই? আমার হাসপাতালে থাকতে ভালো লাগে না, দম বন্ধ লাগে। তাহলে কি ভালো লাগে আপনার? পাহাড় পার্বত্য চট্টগ্রাম গিয়েছেন কখনো? এখন আমি চট্টগ্রামেই আছি, এর আগেও এসেছিলাম। তাই নাকি? বাহ, আমার বাড়িও চট্টগ্রাম, কাজের জন্য ঢাকা থাকা হয় আর কি। ও আচ্ছা, আমি কিছুদিনের জন্যই এসেছি পুফির বাসায়, তারপর আবার ঢাকার ফিরব। হাওয়া বদল করে আসুন, ভালো লাগবে। ধন্যবাদ ডাক্তার। তো মিস মিলাত, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন আর নিজের খেয়াল রাখুন। আবারও কথা হবে। শুভরাত্রি। শুভরাত্রি ডাক্তার। ফোন রেখে অনুরূপ ইজি চেয়ারে শরীর ছেড়ে দিয়ে চোখ বুঝল। বন্ধ চোখের পাতায় বেশি উঠল মিলাতের অসহায় কান্নারত মুখশ্রী। মেয়েটা বাঁচতে চায় না, মরে যাওয়ার কত প্রবল ইচ্ছে। আচ্ছা, সেদিন ছাদে আসতে যদি আর একটু দেরি হতো তাহলে? অনুরূপ চোখ খুলে ফেলল। ভাবতে বুক কাঁপছে। অনুরূপ মনে মনে সিদ্ধান্ত নিল মেয়েটির অতীত সম্পর্কে জানার। ব্যাপারটা ভাবাচ্ছে তাকে। রেবান ফেসবুকে এসেছে মিলাতের আইডি খুঁজতে, তবে এসে নতুন একটা ফ্রেন্ড রিকোয়েস্টে চোখে পড়ল। প্রোফাইল পিকচারটা ভালো মতো খেয়াল করতে বুঝলো এটা সাইফুলের বউ। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না ও, দেখেও ফেলে রাখলো। কেন জানি না, এই মেয়েটাকে দেখলে একটা খারাপ অনুভূতি হয়। সাইফুলদের বাসায় যতবারই ওর মুখোমুখি হয়েছিল ততবারই এমন হয়েছে। সবচেয়ে অদ্ভুত ও দৃষ্টি, কেমন করে যেন তাকায়। সারাদিন অপেক্ষা করিও যখন ভালোবাসার মানুষটির সাড়া দেয়নি, তখনই রাগে সব কিছু ভেঙে ফেলতে মন চাইছে সইতে। একটু আগ্রহ দেখালে কি হয়? এমন নিষ্ঠুর হৃদয়ের কাছে বাধা পড়তে হলো শেষ পর্যন্ত। নীরু সকাল সকালই চলে এসেছে। এসে আপু আপু করতে করতে বাড়ি মাথায় তুলে ফেলল। মিলাত সবাই ফ্রেশ হয়ে রুমে এসেছে। নীরুর গলা শুনে বাহিরে বেরিয়ে আসতে নীরু প্রজাপতির মতো উড়ে এসে মিলাতের গলা জড়িয়ে ধরল। মিলাত হাসতে হাসতে বলল, তুই একদম পাল্টাসনি নীরু। নীরু ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, তুমি আমাকে একদমই ভুলে গেছো আপু। আরে না রে পাখি, বলিনি তোকে। হ্যাঁ হয়েছে, আমি সব জানি, তোমাকে আর আমি যেতেই দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথেই থেকে যাব। পাক্কা? পাক্কা। রোজিনা দুই বোনের কাণ্ড দেখে বললেন, তোরা দুইটা পারিসও বটে। নীরু মুখ বাঁকিয়ে বলল, মা তুমি কি জেলাস? আমি আবার জেলাস হতে যাব কেন? না, আমার মনে হচ্ছে তুমি জেলাস। তোর কোনো বান্ধবী নেই তাই। মিলা তোর আগে আমার বান্ধবী, বুঝেছিস? মানি না, মানব না। আপু বলো তো তুমি কার বান্ধবী? মিলা দুই মা মেয়ের একবার চেয়ে হঠাৎ বেংসি দিয়ে ভিতরের ঘরের দিকে যেতে যেতে বলল, আমি শাকসুন্নিদির বান্ধবী হই না। দুপুরের খাবার খেতে বসে রুজিনা বেগম বললেন, সন্ধ্যায় একটা হলুদের দাওয়াত আছে, তোর ফুফার বন্ধুর ছেলের বিয়ে। ভাইজান অনেক করে বলেছেন যাওয়ার জন্য। দুই বোনে রেডি হয়ে থাকিস, পার্লারে যাওয়ার হলে খেয়েই বের হ। মিলাত গাইগুই করে, ফুফি আমি যাব না, তোমরা যাও। মিলাতের কথা শুনে নীরু বাচ্চাদের মতো বলল, আপু না গেলে আমিও যাব না। দুটোকে জারুর পেটা করলে তারপর সব ভূত নামবে। ফুফি ওরা তো তোমাদের দাওয়াত দিয়েছে, আমি কি করব? তো তুই কি আমার মেয়ে না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। ঘরে বসে বসে থাকলে আরও হতাশা বাড়বে, তার চেয়ে মানুষের সাথে মিশলে ভালো লাগবে। চট্টগ্রাম এসেছিস ঘরে বসে থাকার জন্য না, দরকার হয় দুটো প্রজাপতির ডানা লাগিয়ে উড়ে বেড়াবি, তবুও থেমে থাকবি না। আচ্ছা আচ্ছা, যাবো আমি। এবার খুশি? নীরু উচ্ছ্বাসে বলে উঠল, খুশি। রুজিনা মেয়ের মাথায় গাঁটটা মেরে বললেন, কবে বড় হবি তুই? অনার্স ফার্স্ট ইয়ারে পড়া মেয়ের এখনও বাচ্চামে যায় না। মিলাত ফুফুকে থামিয়ে দিয়ে বলল, থাক না ফুফু, ও এভাবেই সুন্দর। বিকেল 5:30 অফিস থেকে ফিরেছে রেবান। অন্যদিন ফিরে একটু রেস্ট নেয়, তবে আজ রেস্ট নেওয়ার একদম সময় নেই। রেডি হয়ে বের হতে হবে, একদম পিচ্চিকালের বন্ধুর বিয়ে। বিয়ে মিস দেওয়া যাবেই না। বাসন্তী রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, চুলগুলোকে পরিপাটি করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল ও। রুজিনা বেগম, নীরু আর মিলাত মাত্রই হলুদে উপস্থিত হলো। অনেক মানুষ ইতিমধ্যেই চলে এসেছে। অনেক বলার পরও মিলাত হলুদ শাড়ি পরেনি, ধূসর রঙের একটা মণিপুরি শাড়ি পরেছে। তবে নীরু পরেছে হলুদ আর রুজিনা বেগম অফ হোয়াইট রঙের শাড়ি পরেছেন।
রেবান হলুদে আসার পরেই বন্ধুরা ওকে চেকে ধরলো গ্রুপ সেলফি তোলার জন্য। একে একে সবাই দাঁড়ানোর পর বন্ধুদের একটা গ্রুপ সেলফি তোলা হলো। সেলফি তোলার পর রেবান ছবিটা আপলোড করলো। তারপর ছবিটা ভালো করে লক্ষ্য করতে দেখলো পিছনে মিলাতের মতো একটা মেয়ে দাঁড়িয়ে হাসছে আর একটা মেয়ের সাথে। রেবান তৎক্ষণাতেই পুরো জায়গাটা চষে ফেললো, তবুও মিলাতে দেখা পেল না। কিন্তু মেয়েটা স্পষ্ট মিলাতে ছিল, গেল কোথায়? সন্ধ্যায় চা হাতে নিয়ে চৈতি রেবানের আইডিতে আসলো। এখন বিকেল, সকাল বিকেল ওর আইডিতে ঘোরাও নিত্যদিনের কাজের তালিকায় যোগ হয়েছে। রেবান একটা নতুন ছবি আপলোড করেছে, হয়তো কালো হলুদের ছবি, কিন্তু ছবিটা জুম করে দেখতেই চৈতির মাথা গরম হয়ে গেল। মিলাত, এই মেয়ে এখানে কি করছে? চৈতি ভাবলো মনের ভুল, কিন্তু পাশে দাঁড়ানো নীরবকে দেখে নিশ্চিত হলো এটা মিলাতি। রাগে অন্ধ হয়ে ফোনটা কাছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর পাগলের মতো চিৎকার করতে করতে বলল, তোকে মরতে হবে, তুই ওর ছবিতে আসার সাহস কি করে পাস? আমি তোকে কঠিন থেকে কঠিনতম মৃত্যু দিব, তৈরি থাক তুই। রেবান দেখার আগে মিলাত ওকে খেয়াল করে জায়গা থেকে সরে পড়েছে। ফুফাতো বোনের সামনে এসে যদি আলাপ শুরু করত তাহলে মুশকিল হতো। আপাতত এই লোক থেকে মুখ বাঁচিয়ে চলতে হবে। মিলাতকে না পেয়ে হতাশ হয়ে আবার বন্ধুদের কাছে চলে এলো রেবান। বন্ধুরা সব একসাথে হওয়ায় তুমুল আড্ডা চলছে। সবাই এক একজনের পদমর্যাদা এক এক রকম। এই যেমন রেবান হলো চিরকুমার বিষয়ক উপদেষ্টা, আর রয়েছে চেকা বিষয়ক উপদেষ্টা, প্রেম বিষয়ক উপদেষ্টা, লেডি কিলার রোমিও উপদেষ্টা, বাসর বিষয়ক উপদেষ্টা। এখন শুরু হবে হলুদ। প্রথমে গুরুজনেরা শুরু করবে, শেষ হবে বন্ধুদের দিয়ে। নীরু তখন থেকে মিলাতকে বলে যাচ্ছে হলুদের স্টেজের সামনে যাওয়ার জন্য, কিন্তু মিলাত রাজি হচ্ছে না। তাই গাল ফুলিয়ে বসে আছে মেয়েটা। মিলাতের খারাপ লাগলো, তাই সে একটু ভাবলো কি করা যায়। মাথায় একটা বুদ্ধি আসতে বলল, তোর কাছে মাস্ক হবে? নীরু ব্রু কুসকে জিজ্ঞেস করলো, কেন? আমরা এত মানুষের ভিড়ে অস্বস্তি হয়, মাস্ক পরলে একটু কম লাগে। তো এটা আমাকে আগে বলবা না? আছে তো মাস্ক, দাঁড়াও দিচ্ছি। নীরু নিজের পার্স থেকে একটা মাস্ক বের করে দিল। এটা অনেক দিন আগে রেখেছিল, তবে পরা হয়নি। মিলাত মাস্কটা পরার পর নীরু ওর হাত ধরে চলে স্টেজের দিকে। মিলাত মনে মনে শুধু এটাই চাইছে যেমন রেবান ওকে খেয়াল না করে। অনুরূপ আজ হাসপাতাল থেকে ফিরেছে রাত 10টায়। হঠাৎ একটা ইমার্জেন্সি পড়ে যাওয়ায় দেরি হয়ে গেছে। কলি বেগম ছেলেকে দেখেই বললেন, ক্লান্ত লাগছে রে? হ্যাঁ মা। অনুরূপ মায়ের দিকে এগোতে এগোতেই বলল, যা গোসল সেরে আয়, তারপর একসাথে খাবো। তোর বাবাও খায়নি, ছেলের সাথে খাবে বলে বসে রয়েছেন। সস্নেহে বললেন কলি বেগম। অনুরূপ মৃদু হেসে বলল, আচ্ছা আসছি। রুমে এসে মায়ের কথা মতো প্রথমেই গোসল সেরে নিল অনুরূপ। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখল একটা মেসেজ এসেছে। সব ইনফরমেশন পেয়ে গেছি, ফ্রি হয়ে কল করিস। মেসেজটা দেখে ভাবলো কল করবে, পরক্ষণে মনে হলো বাবা মা বসে আছে ওর জন্য, তাদের অপেক্ষা করানো ঠিক হবে না। তাই ফোনটা রেখে চলে গেল খাবার টেবিলে। আমিনুল হক ছেলের পাতে বড় রুই মাছের বড় টুকরো দিয়ে বললেন, আজ আমি বাজার করেছি। কেন? আমি তো জামাল কাকাকে বলে গিয়েছিলাম বাজার করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো জামাল কাকার সাথে আমিও গিয়েছিলাম। ওই বেটা মাছ চেনে না, পচা মাছ নিয়ে আসছিল। পরে আমি বেছে কয়েক দোকান দেখে বড় একটা রুই এনেছি তোর জন্য। কথাটা বলে আমিনুল হাসলেন। সাথে অনুরূপ আর কলি বেগম দুজনেই তাল মেলালো। বাবা মায়ের সাথে টুকটাক আলাপ আলোচনা করতে করতে খাওয়া শেষ করে উঠতেই আমিনুল হক বললেন, তোর সাথে কথা আছে, একটু বস। কি কথা বাবা? অনুরূপ পুনরায় বসে প্রশ্ন করল। কাল রাতে ট্রেনের টিকিট করেছি 3টা, ছুটি নিয়ে নিস হাসপাতাল থেকে। আমাকে না বললেই করে ফেললে? তোকে বললি তুই 1000 বাহানা করতি, কিন্তু বাবা কোনো কিন্তু নেই। অনুরূপ দ্বিমত করল না আর। রুমি এসে কথা মতো কল করল। ওপাশ থেকে ডিটেকটিভ হিমেল বলল, মেয়েটার নাম মিলাত, বয়স 24, শর্ট ডিভোর্স হয়েছে। বিয়ের 6 মাস পর স্বামী ডিভোর্স দেয়, যদিও তাদের প্রেমের বিয়ে। অনুরূপ ব্রকুসকে বলল, কেন? ইন্টারেস্টিং বিষয়টা এখানেই। মেয়েটার বড় বোন ছিল অবিবাহিত, তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে মেয়েটাকে ডিভোর্স দেয় ওর স্বামী। পরবর্তীতে ওর বড় বোনকে বিয়ে করে সে। অনুরূপ খুব একটা চমকালো না, কারণ সে কিছুটা আন্দাজ করেছিল। সে বন্ধু হিমেলকে বলল, আর কিছু জেনেছিস? আপাতত এই পর্যন্তই। এখন বলতো এই মেয়ে কী করেছে, কেন এর পিছনে পড়েছিস তুই? মেয়েটা নিজের অজান্তেই ওর সম্পর্কে জানার কৌতূহল তৈরি করেছে আমার মনে। সে কি, তুই কি প্রেমে পড়েছিস? আরে না, মনে তো হচ্ছে। তোর তো কত কিছুই মনে হয়, সেগুলো ধরতে নেই। বাসার সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা রাখছি বন্ধু। আচ্ছা। কথা শেষ করে অনুরূপ ভাবতে বসলো কি এমন কারণে ওর বড় বোন এমনটা করলো।
বন্ধুদের মাঝে এখন রেবানের হলুদ লাগানোর পালা। সে স্টেজে উঠে বন্ধুকে হলুদ লাগিয়ে একটা দুষ্টমি করে যখন স্টেজ থেকে নামবে তখনই মাস্ক পরা মিলাতের দিকে চোখ গেল। কোনো সন্দেহ নেই সে চোখ দেখে চিনতে পারল মিলাতকে, কিন্তু ও মাস্ক পরেছে কেন? কোনো সমস্যা হচ্ছে কি? রেবান স্টেজ থেকে নেমে ওর দিকে এগিয়ে আসতে নিলে মিলাত ভয় পেয়ে যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। এখন কি করবে ভাবতে ভাবতেই হুট করে একটা লোক এসে রেবানকে জড়িয়ে ধরল আর উচ্চস্বরে হেসে বলল, আরে রেবান, অনেকদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। আপনি? আমিও ভালোই আছি আল্লাহর রহমতে। তা ব্যবসা ভালো চলছে তো? হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ। লোকটার সাথে কথা বলা শেষ হতে রেবান মিলাতকে খুঁজলো কিন্তু পেল না। এবারও বুঝতে পারলো মেয়েটা ওর থেকে মুখ বাঁচিয়ে চলছে। রেবান হাসলো, মনে মনে বলল, দ্বিতীয়বার যেহেতু প্রেমে পড়েছি পূর্ণতা আমি দিয়েই ছাড়ব। আমার মতো বেহাইয়া জেদি আর একরোখা প্রেমিক তুমি দেখোনি মায়াকিসি? চৈতি ভাবল সে সাইফুলকে ডিভোর্স দিবে, আজ আসলেই বলবে ডিভোর্সের কথা। সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু যখন সাইফুল এলো ওর জন্য ফুলের তোড়া নিয়ে তখন সাময়িক খুশি হয়ে কথাটা ভুলেই গেল। তবে খাবার টেবিলে বসে যখনই বলবে কথাটা তখনই সাইফুল বলল, চট্টগ্রাম যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি গোছগাছ শুরু করো, আমি ছুটি পেয়েছি। কথাগুলো শুনে নিজের কথাটা আর বলল না চৈতি। আগে চট্টগ্রাম যাওয়া যাক, মনের কথাটা রেবানকে জানানো হোক, তারপর সিদ্ধান্ত নিবে। খাওয়ার পর্ব চুকে গেলে ওরা বেরিয়ে পড়বে বাড়ি যাওয়ার জন্য। মিলাত তেমন একটা বাড়ি খাবার খেতে পারে না, কোনো রকম একটু খেয়ে উঠে পড়ল। ফুফু নিরুর এখনও খাওয়া হয়নি, তাই ওদের জন্য অপেক্ষা করতে লাগলো। বন্ধুরা সব আড্ডা দিবে আজ, তাই কেউ বাড়ি ফিরবে না। তবে রেবানকে ফিরতে হবে, কাল অফিস আছে। নিজের ব্যবসা হলেও দায়িত্ব গাফলতি করা একদমই পছন্দ করে না সে, তাই বন্ধুদের বুঝিয়ে সুজিয়ে বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। কিন্তু হঠাৎই মিলাতকে দেখতে পেয়ে চোখ আটকে গেল। মেয়েটা নিরিবিলি একটা কর্নারে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। এবার আর সুযোগ হাতছাড়া করলো না সে। দ্রুত পায়ে এগিয়ে আসলো মিলাতের দিকে। হঠাৎই চোখের সামনে রেবানকে দেখে চমকে গেল মিলাত। চোখ বড় বড় করে বলল, আপনি? এত অবাক হচ্ছ কেন? সেই সন্ধ্যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে, কি ভেবেছিলে দেখবো না? মিলাত একটু থতমত খেয়ে বলল, কে বলেছে পালিয়ে বেড়াচ্ছিলাম? আপনাকে তো আমি দেখিইনি। তাই নাকি? রেবান হাসল, ফের প্রশ্ন করলো, সাথে কেউ আছে? হ্যাঁ, ফুফু আর ফুফাতো বোন। কোথায় তারা? খেতে বসেছে। তোমার খাওয়া শেষ? হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ, বন্ধুর বিয়ে বলে কথা। শুক্রবার ফ্রি আছো? কেন? দেখা করব। কেন? মন চাইছে। কেন? এই মেয়ে, এত কেন কেন করছো কেন? তো কি করব? আপনার সাথে আমি দেখা করব কোন কারণে? কারণ লাগবে? অবশ্যই। এই যে আমি তোমাকে সহি সালামতে ফুফুর বাসায় পৌঁছে দিয়েছি, তার জন্য তো তুমি আমাকে একবার ধন্যবাদও দাওনি। আচ্ছা ধন্যবাদ চলবে না। তখন দিলেই ধন্যবাদ নিতাম, কিন্তু বাসি ধন্যবাদ আমি নেই না। তাহলে? তাহলে আবার কি? শুক্রবার দেখা করে কফি খাওয়াবা। কারণ চেয়েছিলে না, এই যে কারণ দিলাম। এবার কিন্তু দেখা করতেই হবে। মিলাত বেঞ্চি কেটে বলল, করব না। দেখা যাবে, তোমার ফোন নাম্বার দাও। দিব না। তাহলে তোমার ফুফির পাশের সামনে গিয়ে বসে থাকবো। অসহ্য। মিলাত বিরক্ত হয়ে বলল। রেবান হেসে ফেলল। মেয়েটাকে রাগালতে ভালোই লাগছে। তারপর বলল, বিরক্ত আমি তোমাকে করবই। এখন পছন্দ করো তুমি কিভাবে বিরক্ত হতে চাও, ফোনে নাকি সরাসরি? উপায়ন্ত না পেয়ে মিলাত বলল, ঠিক আছে, নাম্বার টাইপ করুন। তুমি বলো, আমার মনে থাকবে। মিলাত নাম্বারটা বলল। রেবান মনে মনে 2-4 বার আউড়ে নিয়ে বলল, ঠিক আছে, সাবধানে বাসায় যাও, শুভরাত্রি, আসছি বলে বিয়ে বাড়ি ছাড়ল। রেবান যাওয়ার 2 মিনিট পর নিরু আর পুপু এলো। তারপর ওরাও বেরিয়ে পড়ল। পুরো ওয়ার্ডে রাউন্ড দিয়ে এসে নিজের কেবিনে বসলো অনুরূপ। তখনই ফোন দিয়েছে মা। কলি বেগম জানতে চাইলেন, কি রে, ছুটি নিয়েছিস? হ্যাঁ মা, নিয়েছি। কখন আসবি? ঠিক নেই, সন্ধ্যায় আসতে পারি। আচ্ছা, দুপুরে খাবার পাঠিয়ে দিব তোর জামাল কাকাকে দিয়ে? লাগবে না মা, এখান থেকেই খেয়ে নিব আমি। লাগবে না কি? আমি থাকতে তুই বাহিরে খাবি কেন? আচ্ছা মা জননী, আপনি পাঠিয়ে দিয়েন। মায়ের সাথে কথা শেষ করে ফোন রাখলো অনুরূপ। তারপর একটু ফেসবুকে ড্রো মারতে দেখলো তাসিন জামান নিরু। এই আইডি থেকে মিলাতের আইডি ট্যাগ করে একটা ছবি পোস্ট করা হয়েছে কাল রাতে, হয়তো কোনো বিয়ে বাড়িতে তোলা। অনুরূপ মিলাতের মুখের দিকে তাকালো। হাস্যোজ্জ্বল মুখেও কেমন বিষণ্ণতার ছাপ। সবাই যেখানে হলুদ শাড়ি পরেছে, মেয়েটা পরেছে ধূসর। জীবন কি এমন রঙহীন ধূসর হয়? দু বোনে বেশ ভালো করেই ঘুমিয়েছে। রুজিনা বেগম বারবার ডেকেও কাউকে ঘুম থেকে উঠাতে পারেনি। অবশেষে বেলা 12টায় উঠল তারা। রুজিনা বেগম কপট রাগের ভঙ্গিতে বললেন, এই তোদের ওঠার সময়? নিরু হাই তুলে বলল, মা খিদে পেয়েছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। মিলাত আর নিরু দুজনেই হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসল। নাস্তা খেতে খেতে নিরু বলল,
আপু, পুরাননগর যাবা? কেন রে? আজ থেকে মেলা বসবে। তাই নাকি? তাহলে আজ না কাল যা, কারণ আজ সব দোকান বসবে, কাজ সব ভালোভাবে বসলে পরে যাস। হ্যাঁ, ঠিকই বলছ। তাহলে আজ বিকেলে ঘুরতে যাবা? কোথায়? বলতলি লেকে। ঠিক আছে, চল। নীরু রোজিনা মাকে ডেকে বলল, মা তুমি বলতলি লেকে যাবা? আমি 1000 বার গিয়েছি, তোরা গিয়ে ঘুরে আয়, আমার আজ তালিম আছে। আচ্ছা। বান্ধবীর বিয়ে শেষ করে বান্ধবীকে বিদায় দিয়ে আজ বিকেলে বাসায় ফিরেছে নাইমা। সালেহা বেগম মেয়েকে তখন কিছু না বললেও সন্ধ্যা মেয়ের ঘরে আসলেন। মাকে দেখে নাইমা একটু ভয় পেল। মা কি জেনে গেছে যে সে মাসফিকের সাথে পালিয়েছিল? মনে মনে দোয়া পড়তে পড়তে নাইমা বলল, কিছু বলবে মা? হ্যাঁ, বলতেই এলাম। তোর বাবা আর আমি একটা ছেলে পছন্দ করেছি তোর জন্য। পরশু তোকে দেখতে আসবে। আমাকে না জানিয়েই? কই না জানিয়ে? জানাচ্ছি তো এখন। পছন্দ করার পর জানাচ্ছ? আরে পছন্দ তো আমরা করেছি, এখন দেখতে এলে তোর যদি পছন্দ হয় তবেই এগোবো, না হলে বাদ। এমনিতে ছেলে ভালো, শিক্ষিত, বংশ ভালো। মা গটকালি করো না তো, সত্যি বলছি আমি। আচ্ছা যাও এখন। সালেহা বেগম মেয়েকে আরেকটু বুঝিয়ে চলে গেলেন। নাইমও হাফ ছেড়ে বাঁচল। চৈতি মন মতো শপিং করছে নিজের জন্য। হঠাৎই ছেলেদের ঘড়ির দোকানের সামনে গিয়ে যাওয়ার সময় একটা ঘড়ি দিয়ে চোখ আটকাতেই থেমে গেল। এই ঘড়িটা রেবানের জন্য নিলে কেমন হয়? ভেবেই থেমে থাকেনি সে, রেবানের জন্য ঘড়িটা নিয়েও নিল। ওকে ভালোবাসার কথা বলার সময় এটা দিবে ভাবতেই খুশি হয়ে গেল চৈতি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বিকেলের প্রণয়, লিখেছেন আরশি আয়াত। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।